2030-এর পরে আমাদের যখন আমরা এলডিসির উপর ওষুধ এবং অন্যান্য সামগ্রীর উপর যখন প্যাটেন্ট রাইট ইম্পোজ করা হবে তখন ওষুধের দাম অনেক বেড়ে যাবে। তো সেটা এখন থেকে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের রপ্তানি বাণিজ্যের যে বহুমুখীকরণ এটার ব্যবস্থা করতে হবে। যেহেতু আর্মি আমাদের শেষ ভরসা, তাদের উপর আমাদের বিশ্বাস অটুট থাকুক এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধিরও প্রয়োজন আছে। পুলিশের সুযোগ সুবিধা বৃদ্ধিরও প্রয়োজন আছে। তাদের অ্যাকোমোডেশনের অভাব, ইকুইপমেন্টের অভাব, বাজেটেরও অভাব আছে। আর চুক্তি ট্যাক্স বসানো, আমেরিকা যে শুল্ক আরোপ করবে 3 মাসের জন্য, এই 3 মাসের জন্য কয়েক মাসের জন্য স্থগিত চেয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় চিঠিও লিখেছিলেন, যাতে এর মধ্যে আমরা কিছু প্রস্তুতি নিতে পারি। প্রস্তুতির বিষয়টা হলো এইভাবে যে আমাদের সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে ইম্পোর্টের কস্টটা কম হয়, এক্সপোর্টের কস্টটা কম হয় এবং আমাদের যাতে আমাদের যেটা সীমাবদ্ধতা সেটা হলো একটি মাত্র পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা। যেমন গার্মেন্টস প্রায় 80% আমাদের রপ্তানি আয় আসে একটি মাত্র পণ্য থেকে, গার্মেন্টস পণ্য, এবং এটা অচিরেই সমস্যার সম্মুখীন হবে অদূর ভবিষ্যতে। 2026 সালে আমরা যখন এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাব, এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রির পর্যায়ে চলে যাব, তখন সারা বিশ্ব থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, আপনার অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে অধিকতর শুল্ক আরোপ করা হবে আমাদের রপ্তানি পণ্যের উপর, এবং তাতে করে আমাদের রপ্তানি আরো ডিফিকাল্টির সম্মুখীন হবে। এক্ষেত্রে আমাদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, এক্সপোর্ট পলিসি, ইম্পোর্ট পলিসি সমস্ত কিছু মিলে আমাদের পদক্ষেপ নিতে হবে। যেসব দেশের সাথে আমাদের ট্রেড গ্যাপ বেশি আছে, আমদানি রপ্তানির পার্থক্য বেশি, ট্রেড গ্যাপটা আমাদের কমাইতে হবে। আমাদের এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অনেক দেশের সাথে সই করা হয় না, প্রয়োজনীয়তা আছে, এফটিএ সই করতে হবে। 2030-এর পরে আমাদের যখন আমরা এলডিসির উপর ওষুধ এবং অন্যান্য সামগ্রীর উপর যখন প্যাটেন্ট রাইট ইম্পোজ করা হবে তখন ওষুধের দাম অনেক বেড়ে যাবে। তো সেটা এখন থেকে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের রপ্তানি বাণিজ্যের যে বহুমুখীকরণ এটার ব্যবস্থা করতে হবে, এবং যেটা বলছিলাম সরকারের বিভিন্ন নীতি এবং সমন্বিত প্রচেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি। এবং যেটা আপনি পরে বললেন যে আর্মির যে এটা জেনারেল আমিনুল করিম, হি ইজ দি এক্সপার্ট, উনি বলেছেন যে আর্মিকে বেশি দিন বাইরে রাখা যায় না, সমীচীন না। 2007-08-এ দীর্ঘদিন আর্মিকে বাইরে রাখা হয়েছিল, এটার কিছু কুফলও দেখা গেছে। আর্মি যখন বাইরে থাকে তখন এটা ইনএইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আর্মিকে দায়িত্ব দেওয়া হয় এবং রিসেন্টলি ম্যাজিস্ট্রেসি পাওয়ারে দেওয়া হয়েছে। কিন্তু জেনারেল আমিনুল করিম যেটা বললেন সেটাই বাস্তবতা, কারণ পুলিশের যে কাজগুলা অত্যন্ত টেকনিক্যাল, পুলিশকে মামলা নিতে হয় কোন ধারা, অনেকে বলে আকাশের যত তারা পুলিশের তত ধারা ইত্যাদি, কিন্তু পুলিশ সম্পর্কে যারা অবহিত তারা জানেন পুলিশের বিভিন্ন সমস্যাও আছে। এই ক্ষেত্রে পুলিশের কাজ টেকনিক্যাল কাজ, একজনের কাজ অন্যজনকে দিয়ে হয় না। আর্মি যেহেতু আমাদের শেষ ভরসার স্তর, আর্মি এবং বিচার বিভাগ, মানুষ কোথাও আর বিচার না পেলে, কোথাও প্রতিকার না পেলে বিচার বিভাগের কাছে যায়, আর দেশের সর্বশেষ আশ্রয়ের স্থল হইল বাংলাদেশ আর্মি। এই ক্ষেত্রে বা আর্ম ফোর্সেস, আমরা ইনএইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এটা অনির্দিষ্ট কালের জন্য হওয়া উচিত না, হতে পারে না। সেই জন্য
মানুষের পলিটিক্যাল পার্টির দাবি যে সংস্কার করে যৌক্তিক সময়ে যাতে নির্বাচন দেওয়া হয়। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যৌক্তিক সময়ে সংস্কারগুলা করে মিনিমাম যে সংস্কারগুলা ইলেকশন দিতে হবে। অনেকে আবার বলেন যে মেজর সংস্কারগুলা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ, যেমন পুলিশ অ্যাক্ট, পুলিশ চলে পুলিশ অ্যাক্ট 1861, 1861 সালের আইন দিয়ে পুলিশ চলে, যেটার সংস্কার করা দরকার। সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু তাতে দেখা গেল অনেক মেজর সমস্যা আছে যেগুলো পলিটিক্যাল গভর্নমেন্টেরই করা উচিত। এর আগে 2007-08 চেষ্টা করা হয়েছিল পুলিশ আইন সংশোধন করার জন্য। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1940 সালে, যেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশের হাতে বন্দুক কিন্তু বন্দুক চালানোর ক্ষমতা ম্যাজিস্ট্রেটের হাতে দিয়ে ব্যালেন্স করা হয়েছিল। আমরা দেখেছি সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898, পেনাল কোড, তারপরে পুলিশ অ্যাক্ট, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, বিভিন্ন সংশোধন করতে গেলে বহু আইনে এগুলো আরো সংশোধন করতে হয়, দীর্ঘ প্রক্রিয়া, এবং এটা পলিটিক্যাল গভর্নমেন্টেরই বিবেচ্য বিষয়। আমার মনে হয় যে যেহেতু আর্মি আমাদের শেষ ভরসা, তাদের উপর আমাদের বিশ্বাস অটুট থাকুক, এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধিরও প্রয়োজন আছে, পুলিশের সুযোগ সুবিধা বৃদ্ধিরও প্রয়োজন আছে, তাদের অ্যাকোমোডেশনের অভাব, ইকুইপমেন্টের অভাব, বাজেটেরও অভাব আছে। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় আমরা আমাদের একদিকে যেমন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করব, করে সামগ্রিকভাবে আমরা যাতে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে, আমরা সামগ্রিক প্রসেসটা অব্যাহত রাখতে হবে। 2003 সালে এসডিজি অ্যাচিভ করা হবে। তখন যদি আমাদের যথেষ্ট প্রস্তুতি না থাকে, ইন্ডাস্ট্রিয়াল খাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে, বিশেষ করে ঔষধ সেক্টর, যেসব সেক্টরে প্যাটেন্ট এবং ডিজাইন ইনভলভ আছে, সেগুলোতে আমাদের যথেষ্ট প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। আমার বিশ্বাস আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধিতে সক্ষম হব। আমাদের স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আপনারা ছিলেন, আপনারা দুজনেই আসলে ছিলেন। আগের সরকারের সময় ছিলেন, বিএনপি সরকারের সময়, এই সরকারের আমলেও আপনারা দেখেছেন। আসলে আপনাদের কি মনে হয়, আপনার কাছে স্পেশালি এখন জানতে চাই যে আপনার কি মনে হয় যে এই সরকার কিভাবে পদক্ষেপ নিলে এই যে অল্প সংস্কার বেশি সংস্কারের ডেফিনেশনটাও আমরা আসলে অনেকে জানি না। তো সরকারের আসলে কিভাবে কাজ করা উচিত বা কিভাবে একটা রোড ম্যাপ দেওয়া উচিত, কাজের সংস্কারের রোড ম্যাপ তো দিতে পারে বলে আপনি মনে করেন কিনা, বা সরকার কিভাবে এই কাজগুলোকে সংক্ষেপে নিয়ে আসতে পারে বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাতে পারে, জনগণের কাছে পৌঁছাতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এটা সরকারের বিবেচ্য বিষয়। হয়তো আমার মন্তব্য করার খুব একটা সুযোগ নেই। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ বিবেচনা করবেন কি কি মিনিমাম সংস্কার করে ইলেকশনের দিকে যাওয়া যায়, আর কি সংস্কার পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য রেখে দেওয়া যায়, সেটা সদাশয় সরকার